নমস্কার। পড়ছি লেখক নারায়ণ সান্যালের উপন্যাস রূপপঞ্জরি। রূপপঞ্জরির এখন চলছে এর ৩য় খণ্ড এবং রূপপঞ্জরি এই অডিও সিরিজ অনুসারে আজ শুরু হতে চলেছে এর ৪৩তম পর্ব, অর্থাৎ রূপপঞ্জরি অডিও বুক পার্ট 43 শুরু করলাম। কাহিনী যখন এমন ঘূর্ণিপাকে পড়ে, যখন কথা সাহিত্যিক আর হালে পানি পান না, মনে করেন কাহিনীর জটিলতা সমাধানের অতীত, তখন বাধ্য হয়ে তিনি একটা মৃত্যু দৃশ্যের অবতারণা করেন। এটাই প্রথা, ল্যাঠা চুকিয়ে দেবার। আমাদের ক্ষেত্রে কাহিনীকার তো ছাড়, তাঁর সৃষ্ট চরিত্র মহাপণ্ডিত পর্যন্ত খুঁজে খুঁজে মাত্র 4টি সমাধান সূত্রের সন্ধান পেয়েছিলেন, তার মধ্যে কোনো একটাও গ্রহণযোগ্য নয়। সৌভাগ্য কাহিনীকারের, তাঁকে একটা মৃত্যু দৃশ্যের অবতারণা করতে হলো না, কারণ কাহিনীর চৌহদ্দির বাহিরে অবস্থিত এক নেপথ্য নাট্যকার, যিনি কোনো নাট্য সমালোচকের তোয়াক্কা করেন না, তিনি হঠাৎ সে হাল ধরলেন, একটা সহজ সমাধান উপহার দিলেন, যাতে সর্পের মৃত্যু অথবা যষ্টির বিনাশ কোনোটারই প্রয়োজন হলো না। ঘটনাটা ঘটল এভাবে। জ্যৈষ্ঠের গরম রোদ তেতে ওঠার পূর্বেই তারাপ্রসন্ন সপুত্র গিয়েছিলেন দামোদরে অবগাহন স্নানে। সঙ্গে আমাদের কাহিনীর নায়িকা রূপেন্দ্রনাথের রূপ মন চুরি। ওরা দুজনে অনেকক্ষণ ঝাঁপায় জুড়েছে, দুজনেই ইতিমধ্যে সাঁতার শিখেছে, নদীমাতৃক দেশের শিশুরা যেমন শেখে। অনেকক্ষণ সাঁতার কেটে, অনেকক্ষণ ধমক ও পুনর্ধমক শুনে পাড়ে উঠে এসেছে। তারাপ্রসন্নের বস্ত্র পরিবর্তন পর্ব সমাপ্ত, কিন্তু তাকে একটু অপেক্ষা করতে হলো, কারণ শুভপ্রসন্ন আর রূপমঞ্জরি এবার পাণ্ডাজির ছত্রছায়ায় এসে কপালে কৃষ্ণাঞ্জির শ্বেত চন্দনের চরণ ছাপ নেবে। হঠাৎ তারাপ্রসন্নের নজর হলো, ঘাট থেকে একজন প্রৌঢ় ব্রাহ্মণ পণ্ডিত উঠে আসছেন। ভিন গায়ের মানুষ, সর্বাঙ্গে উড়ুনি, মাথায় জটাভার, আবক্ষ শ্বশ্রু, গলায় রুদ্রাক্ষের মালা। তারাপ্রসন্নের সঙ্গে চোখাচোখি হতেই নমস্কার করে বললেন, আমি ত্রিবেণী ঘাট থেকে আসছি। আমার নাম শ্রী শিলভদ্র বাচস্পতি। আমার গুরুদেব মহামহোপাধ্যায় শ্রীযুক্ত জগন্নাথ তর্কপঞ্চানন। তারাপ্রসন্ন যুক্ত করে তাকে নমস্কার করে বললেন, কি সৌভাগ্য আমার এবং সোঁয়াই গ্রামের, আপনি স্বাগত। আমার নাম শ্রী তারাপ্রসন্ন ভাদুড়ী, পিতা শ্রী ব্রজেন্দ্র নারায়ণ ভাদুড়ী। এই গ্রামেই আমার বাস। বিলক্ষণ, শুধু বাস কেন, আপনি এ অঞ্চলের ভূমধ্যকারী। রূপেন্দ্রনাথ বন্ধঘটির কাছে আপনার সবিশেষ পরিচয় পেয়েছি। রূপেন্দ্রনাথ আমার অপেক্ষা অনেক বয়োকনিষ্ঠ, কিন্তু আমরা গুরু ভাই। জানি আপনি কি রূপেন্দ্রনাথের সন্ধানে এসেছেন। চলুন আমি আপনাকে নিয়ে যাব। কিন্তু আপনি এলেন কিসে? ওই নৌকায়, ওটি গুরুদেবের নিজস্ব নৌযান। তাহলে অনুগ্রহ করে মাঝি মাল্লাদের নির্দেশ দিয়ে যান, ওরা যেন নৌকায় রন্ধনের আয়োজন না করে, আমাদের মন্দিরে যেন দ্বীপ্রহরে মায়ের ভোগ প্রসাদ পেতে আসে। ওরা সোঁয়াই গ্রামের অতিথি, বিশেষ পঞ্চানন ঠাকুরের সেবক। শুভপ্রসন্ন এবং রূপমঞ্জরি এসে ব্রাহ্মণের পদধূলি গ্রহণ করল। ওরা সদল বলে এসে যখন রূপেন্দ্রনাথের ভদ্রাসনে উপস্থিত হলেন, তার পূর্বেই তিনি রোগী দেখতে বেরিয়ে গেছেন, তবে দ্বীপ্রহরে বাড়িতেই এসে আহার করবেন। মালতী আগন্তুকের পা ধুইয়ে দিল, আসন পেতে বসতে দিল, বলা বাহুল্য প্রণামও করল। ত্রিবেণীর পরিচিত নানান জনের কুশল সংবাদও গ্রহণ করে। বাচস্পতি বললেন, প্রাতকালীন আহ্নিকটা তার বাকি আছে, সেটি সমাপ্ত না হলে তিনি জলস্পর্শ করেন না। মালতী ব্যবস্থা করে দিল। সাবেক ঠাকুর ঘরে, যেখানে এককালে রূপেন্দ্রের পিতৃদেব পূজা করতেন, যোগু ঠাকুরুন বা গিরি পিসিমাও করে গেছেন, এখন মালতী ঠাকুরকে ভোগ রাগ দেয়। রূপেন্দ্র সে কক্ষে নিত্য পূজা করেন না, নিজের শয়ন কক্ষে কুশাসনে বসে ধ্যান করে। শাক্ত বংশের সন্তান হলেও আন্তরিকভাবে তিনি
অদ্বৈত বৈদান্তিক। তারাপ্রসন্ন এতক্ষণ দাওয়ায় পাতা মাদুরে অপেক্ষা করছিলেন। বাচস্পতি পূজাঘরে প্রবেশ করার পর তারাপ্রসন্নের নির্দেশে শুভপ্রসন্ন মালতীকে প্রশ্ন করে, বাবা মশাই আপনাকে জিজ্ঞাসা করতে বললেন তিনি কি ওই ঠাকুর মশাইকে আমাদের বাড়িতে মধ্যাহ্ন আহারে মায়ের ভোগ গ্রহণের নিমন্ত্রণ করে যাবেন? মালতী কি জবাব দেবে বুঝে উঠতে পারে না। বাচস্পতি মশাই এই ভদ্রাসনের অতিথি, অথচ গৃহস্বামী অনুপস্থিত। তাছাড়া ঘরে আনাজপাতি যা আছে। রূপমঞ্জরি হঠাৎ বলে উঠল, সোনামা, জেঠা মশাইকে বরং গিয়ে বলি যে উনি এখানেই খাবেন। কিছু অন্ন ব্যঞ্জন যেন জেঠামশাইয়ের বাড়িতে পাঠিয়ে দেন। বড় ঠাকুর মশাই নিয়ে আসবেন, দুজনের মতো, কেমন? বাবা মশাইও তো দুপুরে আজ বাড়িতে অন্ন সেবা করবেন, দুজনে একসঙ্গে বসলে। শুভপ্রসন্ন ধমক দেয়, তোর কি বুদ্ধি হটি? এ বাড়িতে 4 জন লোক আর দুজনের মতন পাঠাতে বললি? শুভ ওকে চিরকাল ওই হটি নামেই ডাকে। মালতী অবাক হলো বালক বালিকা দুটির উপস্থিত বুদ্ধি দেখে। মধ্যাহ্ন আহারের পর বাচস্পতি জানালেন যে তিনি পত্রবাহক মাত্র। গুরুদেব রূপেন্দ্রনাথকে একটি পত্র দিয়েছেন। সেই শিলমোহর অঙ্কিত পত্রে কি লেখা আছে তা অবশ্য তিনি জানেন না। তবে গুরুদেবের আদেশ মতো কাল প্রত্যুষে তিনি মালতী মায়ের সমভিবাহেরে ত্রিবেণীর দিকে যাত্রা করবেন। রূপেন্দ্রনাথ বলেন, গুরুদেব যদি তাই আদেশ করে থাকেন তবে তাই হবে। আপনি একটু বিশ্রাম করুন। অপরাহ্নে আমার এক অনুজ প্রতিম শ্রী শিবনাথ দত্ত আপনাকে গ্রামটা ঘুরিয়ে দেখিয়ে আনবে। অনেকগুলি দেবালয় আছে, আমাদের আরোগ্য নিকেতনও দেখিয়ে আনবে। বাচস্পতি বললেন, সেসব তো দেখবই, আরও একটি আশ্চর্য জিনিস আমি স্বচক্ষে দেখতে চাই সোঙাই গায়ে। কি সেটি? এক বক্কা দেখি এবং তার কার্যক্রম। খুবই আনন্দের কথা। গুরুদেব কি অমন একটি সংরক্ষিত পুষ্করিণী ত্রিবেণীতে প্রতিষ্ঠা করার কথা ভাবছেন? শ্রীমান গুরুদেব কখন কি চিন্তা করেন তা দেবাহ ন জানন্তি, তবে আমার কৌতূহল প্রচণ্ড। শুনেছি সেই এক বক্কা দিঘির প্রভাবে সোঁয়াই গাঁ থেকে নাকি আন্তরিক রোগ সম্পূর্ণ বিদূরিত, সত্য কথা? আমার কথা কেন শুনবেন ঠাকুর মশাই, আমি তো নিমিত্ত মাত্র। অপরাহ্নে তো গ্রাম পরিক্রমা করবেনই, তখন গ্রামবাসীদের মতামত সংগ্রহ করবেন, সেটাই প্রকৃত সত্য উদ্ঘাটন করতে পারবে। বাচস্পতি দিবানিদ্রায় অভ্যস্ত নন। যতই গুরুপাক মধ্যাহ্ন ভোজন হোক না কেন, তিনি উপনয়নের সময় যে প্রতিজ্ঞা করেছিলেন সেটি কঠোরভাবে মেনে চলেন দিবা মা সাপসি। তর্ক পঞ্চাননের পত্রের সম্বোধন ছিল কল্যাণী এসো। পত্রটি ভূর্জপত্রে দেবনাগরী হরফে সংস্কৃতে। রূপেন্দ্রনাথ একাগ্র মনে পত্রটি পাঠ করতে থাকেন। মামনি তখন নিদ্রাগত। জ্যৈষ্ঠের দাবদাহে গ্রামীণ দ্বীপ্রহরে নেমেছে স্তব্ধতা। মালতী ওর শয়নকক্ষের প্রবেশপথে দ্বার প্রান্তে প্রতীক্ষারতা। তীক্ষ্ণ দৃষ্টিতে সে লক্ষ্য করছে পত্রপাঠকের প্রতিক্রিয়া। কিছু বুঝে উঠতে পারছে না। পত্রপাঠকের মুখ ভাবলেশীন, কোনো প্রভাব পড়ছে না। পত্রপাঠ সমাপ্ত করে রূপেন্দ্র সেটি নামিয়ে রাখলেন। একটি পাথরের নড়ি দিয়ে সেটিকে সুরক্ষিত করলেন যাতে হাওয়ায় উড়ে না যায়। মালতীর লক্ষ্য হল ভূর্জপত্রের সঙ্গে আরও একটি পত্র বাবলা কাঁটায় গাঁথা। অধীরভাবে জানতে চায় কি লিখেছেন উনি। রূপেন্দ্র ম্লান হাসলেন, বললেন, আপনি আনন্দ নাড়ু গড়া শুরু করতে পারেন বৌঠান। সংবাদ শুভ। আপনার মাতুল মহাশয় আমাদের 2 জনকে আমন্ত্রণ করেছেন। আপনার ভগিনী অর্থাৎ মাতুল মহাশয়ের জ্যেষ্ঠা কন্যা কল্যাণিয়া সরস্বতী মায়ের বিবাহ স্থির হয়েছে। পাত্রটি আচার্য দেবের চতুষ্পাঠীতেই অধ্যয়নরত। কুল পুরোহিতের বংশ, সচ্ছল পরিবার। ও মা, শরীর বিয়ে ঠিক হয়েছে? কবে? আষাঢ়স্য প্রথম দিবসে মিথুন রাশিস্থে ভাস্করে। আবার অঙ্গবং, অর্থাৎ আষাঢ়ের প্রথম দিন। এখনো 11 দিন বাকি। আপনারও নিমন্ত্রণ হয়েছে বললেন না? আমরা দুজনেই যাচ্ছি। না বৌঠান,
আমার যাওয়া সম্ভবপর নয়। অনেকগুলি কঠিন রোগী এখন আমার তত্ত্বাবধানে। তাছাড়া আচার্যদেব নির্দেশ দিয়েছেন যে আপনি অন্তঃপর পাকাপাকিভাবে তাঁর ভদ্রাসনেই থাকবেন। সোঁয়াইয়ের আপনার অবস্থিতিতে তাঁর ঘোরতর আপত্তি। মালতীর ভ্রকুঞ্চন হয়, বলে, আপত্তি তো তাঁর চিরকালই ছিল, আবার নতুন করে আপত্তি জানানো হলো কেন? আমার কয়েকটি আচরণ লোক মারফত তিনি জেনেছেন এবং ক্ষুব্ধ হয়েছেন, তাই এই নির্দেশ। বোধ করি আমাকে শাস্তি দিতে। আপনার কোন অপরাধ, কোনটায় তার আপত্তি? তাঁর আপত্তি আমার একাধিক আচরণে। প্রথমত, সোঁয়াই পঞ্চায়েতের বিচার সভায় আমি বলেছিলাম যে এই গ্রাম থেকে বিতাড়িত হলে আমি ত্রিবেণীতে চলে যাব। সেখানে নতুনভাবে প্রতিষ্ঠা করব ব্রজসুন্দরী মহিলা শিক্ষায়তন। সে ঘোষণা নাকি আমার পক্ষে অনধিকারীর দম্ভ, কারণ আমি তার পূর্বে আচার্যদেবের অনুমতি গ্রহণ করিনি। তদ্ভিন্ন তিনি স্ত্রী শিক্ষার বিরুদ্ধে তার বিশ্বাস সম্ভ্রান্ত গৃহের পুরললনার দল শিক্ষিতা হলে ব্যাপিকা হয়ে উঠবেন। মালতী জানতে চায়, ব্যাপিকা কাকে বলে? যে স্ত্রীলোক স্বাধিকার প্রমত্তা, চঞ্চলা, প্রগলভা, যারা সন্তান পালন অপেক্ষা প্রসাধনে বেশি আসক্ত, যারা পতিদেবতার সেবা করার পরিবর্তে পরপুরুষ সেবায় বেশি আগ্রহী। বুঝলাম। আর কি অভিযোগ এনেছেন আপনার গুরুদেব? গুরুদেব নয় বৌঠান, তিনি আমার আচার্যদেব। স্তম্ভিত হয়ে গেল মালতী। ত্রিবেণীর পঞ্চনাথ ঠাকুরের উল্লেখ করতে উনি বরাবর গুরুদেব শব্দটি ব্যবহার করতেন, তাই প্রশ্ন করে, গুরুদেবকে আচার্যদেব বলছেন আজ? সে প্রসঙ্গ থাক। আপনি জানতে চেয়েছিলেন তার আর কি অভিযোগ? হ্যাঁ, আরও একটি গুরুতর কারণে উনি আমাকে তীব্র ভর্ৎসনা করেছেন। লোক পরম্পরায় উনি জ্ঞাত হয়েছেন যে একটি যবনের প্রতি মোহগ্রস্ত হয়ে নাকি আমি তাকে মোহগ্রস্ত হয়ে, তাই লিখেছেন উনি। বলা কঠিন। সংস্কৃত ভাষায় তিনি মহাপণ্ডিত, তাই তিনি যে শব্দটি ব্যবহার করেছেন তার বিবিধ অর্থ। প্রথমত, কাম মোহিতের মনোভাব, দ্বিতীয়ত করুণার মনোভাব। তা কোন অর্থে উনি শব্দটা ব্যবহার করেছেন তা তো নিশ্চিত করে বলা সম্ভবপর নয়। তবে পরবর্তী পংক্তিতেই তিনি যে ভাষায় আমাকে ভর্ৎসনা করেছেন তাতে প্রথম অর্থটি গ্রাহ্য, যাকে আমি মোলায়েম করে আপনাকে বলেছিলাম মোহগ্রস্ত, বস্তুত কামোন্মত্ত। হঠাৎ একেবারে অন্য কথা বলে বসল মালতী। ঠাকুরপো, আমি ত্রিবেণীতে যাব না। শরীর বিয়ের নিমন্ত্রণে গেলে তিনি আর আমাকে ফিরে আসতে দেবেন না। তাহলে কি করবেন? এখানেই কয়েক মাস যন্ত্রণা সহ্য করে যাবেন, ভারমুক্ত হবার পর আত্মহনন? মালতী দাঁতে দাঁত দিয়ে বললে, আপনি ভারী নিষ্ঠুর। না বৌঠান, আমি শুধু আপনাকে মনে করে দিতে চেয়েছিলাম যে এটা আপনার শাপে বর, আপনার ত্রিবেণী প্রত্যাগমনের একটি শোভন কৈফিয়ত। কেউ বলবে না ভ্রষ্টাচারী কামুট্টার হাত থেকে আত্মরক্ষা করতে ঘনশ্যাম সার্বভৌমের বিধবা পালিয়ে বাঁচল। মালতীর ডাগর চোখ দুটি জলে ভরে উঠল। এই চোখের জল আপনার আনন্দাশ্রু হওয়ার কথা বৌঠান। আপনি জানেন যার ভদ্রাসনে আপনি আছেন সে লোকটা কামুক, ভ্রষ্টাচারী নয়। কিন্তু এই গাঁয়ের অনেক খরজীর্ভ সমাজপতি আমাকে সেই বিশেষণের প্রতিষ্ঠা করতে পারলে খুশি হবেন। তারা চান না আমি স্ত্রীলোকদের শিক্ষিত করে তুলি। তারা চান না যে সতীদাহ প্রথায় আমি বাধা দিই অথবা অন্তজ পরিবারগুলিকে উন্নততর করার সচেষ্ট হই। কিন্তু তারা আমার বিরুদ্ধাচারণও করে উঠতে পারেন না, কারণ গ্রামের সাধারণ মানুষ আমার এই প্রতিবাদী চরিত্রটাকে শ্রদ্ধা করে। তাছাড়া রোগে ভোগে আমাকে আঁকড়ে ধরতে চায়। কিন্তু একটু চিন্তা করে দেখুন বৌঠান, এর অপেক্ষা শালীন, ভদ্র, সুন্দর সমাধান আর কিছু হতে পারত না। মালতী নতনেত্রে অনেকক্ষণ চিন্তা করল, তারপর বলল,
আপনি শরীর পেতে সত্যি চাবেন না? এটা কি একটা প্রশ্ন হলো? সে তো অসম্ভব। আর একটা কথা, আপনি আমার সে প্রশ্নটা চাপা দিয়ে দিয়েছিলেন। পঞ্চানন ঠাকুরকে আপনি গুরুদেব না বলে আচার্যদেব বলছেন কেন? যেহেতু তিনি তাই, উনি আমার মন্ত্রগুরু নন, দীক্ষাগুরু নন, শিক্ষাগুরু আচার্যদেব। আপনি পঞ্চানন ঠাকুরকে গুরু বলে মানেন না, তার সব আদেশ বিনা প্রশ্নে মেনে নিতে প্রস্তুত নন? নিশ্চয়ই নয়। চতুর্বেদের সব অনুশাসনই আমি বিনা প্রশ্নে মেনে নিতে পারি না। আপনি স্বীকার করেন না যে বেদ অভ্রান্ত? রূপেন্দ্র মৃদু হাসলেন, বললেন, বৈদিক বর্ণনায় পড়েছি তারা ক্ষেত্র বিশেষে গোমাংস ভক্ষণ করতেন। সেই নির্দেশে গোমাংস ভক্ষণ এখন হিন্দু সমাজে প্রচলিত হওয়া বাঞ্ছনীয়। আপনি কি বলেন? মালতী স্তম্ভিত হয়ে যায়, বলে, আপনি মহাপণ্ডিত, আপনার সঙ্গে কি আলোচনা করার ক্ষমতা আমার নেই। কিন্তু বেদ অভ্রান্ত এ কথা না মানলে কি হিন্দু থাকা যায়? যায়, ব্রাহ্মণ্য ধর্মে থাকা যায় না। যা বলে বৈদিক মন্ত্রকে অভ্রান্ত বলে স্বীকার করতেন না, তবু তিনি সর্বজন স্বীকৃত এক মহামুনি। স্বয়ং গৌতম বুদ্ধ বেদকে স্বীকার করেননি, তিনি তো বৌদ্ধ। শ্রী চৈতন্যদেব যেমন বৈষ্ণব, কিন্তু এরা সকলেই ভারতবর্ষের মহান ঐতিহ্যের ধারক। এরা সর্বজন শ্রদ্ধেয় মহাপুরুষ। মালতী আকুল হয়ে প্রশ্ন করে, ত্রিবেণীর পঞ্চানন ঠাকুরকে আপনি অপ্রতিবাদে মানেন না, শাস্ত্র মানেন না, বেদও মানেন না, তাহলে আপনি কি মানেন? কার নির্দেশ মানেন? বিবেকের, আমার সাধনায় আত্মদীপ হয়ে ওঠার। আত্মদীপ, তার অর্থ? সে কথা বোঝাতে গেলে অনেক সময় লাগবে বৌঠান। আপনি এখনো অভুক্ত, পরে আপনাকে বুঝিয়ে বলবো। সন্ধ্যা সমাগমে ওরা ফিরে এলেন। অপরাহ্নে শিবনাথ অতিথিকে গোটা গ্রাম ঘুরিয়ে দেখিয়েছে। শুভপ্রসন্ন আর রূপমঞ্জরিও সঙ্গে ছিল। সোঙাইয়ের দেবালয়গুলি বাচস্পতি ঘুরে ঘুরে দেখলেন, প্রতিটি মন্দিরে প্রণাম করলেন। যে তালবৃক্ষ থেকে বেষ্টাবায়ন গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছিল, সেই এক পায়ে খাড়া শহীদ মিনারটিকে দেখলেন। জমিদার বাড়ি এবং আরোগ্য নিকেতন দর্শন করলেন। এক বক্কা দিঘিটাকে তিনি সবাইকে নিয়ে কি জানি কেন প্রদক্ষিণ করলেন। বললেন, এমন চতুষ্কোণ পুষ্করিণী আমি ইতিপূর্বে কখনো দেখিনি, যার কোনো কোণে সমকোণ নয়। এর নামই এক বক্কা দিঘি। রূপমঞ্জরি বললেন, সেটা ওর ডাক নাম, ভালো নাম নিপাতনে সিদ্ধ। কি নাম? নিপাতনে সিদ্ধ? বাহ, কে দিয়েছে অমর নামটি? বন্ধঘটি মশাই, মানে তোমার বাবা মশাই? আগে না, নামকরণ করেছে ভিনগাঁর একটি ছেলে, তা আমি তাকে চিনি না। নিপাতনে সিদ্ধ কাকে বলে জানো? কেন ওর অমর নাম হয়েছে তা বলতে পারো? রূপমঞ্জরি বলে, আগে হ্যাঁ, বাবা মশাই আমাকে বুঝিয়ে বলেছেন। নিপাতনে সিদ্ধ মানে একটা শব্দ যা ব্যাকরণ মানে না, অথচ তার মানে বোঝা যায়, সেটা সবাই মেনে নিয়েছে, আর যেটা ভাষার মঙ্গল বিধান করে। বাহ, সুন্দর ব্যাখ্যা দিয়েছ তুমি। তা এক বক্কা দিঘির অমর নাম কেন হলো তা বলতে পারো? 6 বছরের বালিকাটি এবার একটু বিহ্বল হয়ে পড়ে। তৎক্ষণাৎ তাকে সাহায্য করতে এগিয়ে আসে তার বাল্যবন্ধু শুভপ্রসন্ন। দেখুন ঠাকুরমশাই, পুষ্করিণী নির্মাণের একটা প্রচলিত রীতি আছে, সেটা মানেনি, তবু সকলের স্বীকৃতি পেয়েছে। আর নিপাতনে সিদ্ধ শব্দ যেমন ভাষাকে সমৃদ্ধ করে, এই সংরক্ষিত জলাশয়টিও তেমনি সমাজের সমৃদ্ধি বিধান করেছে, আন্তরিক রোগকে বিদূরিত করে, তাইও নিপাতনে সিদ্ধ। বাচস্পতি অত্যন্ত প্রীত হলেন। শিবনাথ ওদের ফিরিয়ে এনে মালতীকে বলেছিল, আজ রাতে আমি আর আসবো না দিদি। রাত বিরেতে যদি রোগী বাড়ি থেকে বাবা ঠাকুরের ডাক আসে, তাহলে ত্রিবেণীর ঠাকুরমশাই তো আজ থাকবেন। মালতী বলেছিল, ঠিক আছে, তোমাকে আজ আর আসতে হবে না, কাল থেকেও নয়, কারণ কাল ভোরবেলায় আমি ওর সঙ্গে ত্রিবেণী ফিরে যাব। আবার কবে ফিরে আসবেন?
জবাব দিতে গিয়ে মালতীর গলাটা কেঁপে গেল। বললে, তা কি এখনই বলা যায়? সেখানে আমার ছোট বোনের বিয়ে, পয়লা আষাঢ়, সেসব মিটলে দেখা যাক। শিবনাথ তার দিদিকে প্রণাম করল। মালতী বলল, একটু বসে যাও ভাই, ওবেলা অনেকটা পরমান্ন দিয়ে গেছেন বড় ঠাকুর, তুমি এক বাটি প্রসাদ খেয়ে যাও। বাচস্পতি একাহারী, তদুপরি ওবেলায় গুরুপাক আহার হয়েছে। দু একটি ফলমূল শুধু মুখে দিলেন, আর পূজার প্রসাদ কিছু ক্ষীরের নাড়ু। সারাদিনে মালতী তার জিনিসপত্র বেঁধে নিয়েছে। বিকালে মিনু খুড়িমার বাড়িতে গিয়েছিল বিদায় প্রণাম সেরে আসতে। ও যে আর কোনো দিন সময়ে ফিরে আসবে না একথা কাউকে বলেনি। সবাই জানল ও বোনের বিয়েতে ত্রিবেণী যাচ্ছে। গিরি পিসিমা ওকে বুকে টেনে নিয়ে বললেন, হ্যাঁ রে মালু, তুই কি আমার ওপর রাগ করে আছিস? কিন্তু দেখ, মালতী বাধা দিয়ে বলেছিল, আপনাকে একটা গোপন কথা বলবো পিসি, কিন্তু কাউকে তা বলবেন না যেন। গিরি পিসিমার চোখ দুটি বড় বড় হয়ে গেল। একটা আতঙ্কের আভাসও যেন ফুটে উঠল তার মুখে। বললেন, কি এমন কথা? ঠিক আছে বল, আমি কারেও বলবো নি। আমি আর কোনোদিন এই গায়ে ফিরে আসবো না পিসি, এই যাওয়াই আমার শেষ যাওয়া। পিসি বোধহয় খুশি হলেন মনে মনে, মুখে কিন্তু ধমক দিয়ে ওঠেন, ও আবার কি কথা? বালাই ষাট, আসবি না কেন? মামুনির বেতে এসে তুই না দাঁড়ালে কার্যসিদ্ধি হবে? মালতী জবাব দেয়নি। বিদায় পর্ব মিটিয়ে ফিরে এসে দেখে ঠাকুরপো দাওয়ায় মাদুর পেতে বসে পাখার হাওয়া খাচ্ছেন। একটু দূরে হটি আর শুভ খেলা করছে। ওদের খেলা মানে হুটোপুটি নয়, শুধু তর্কাতর্কি, শুধু বকবকম। শুভ বলে, তোর মাথায় গোবর পোড়া, এমন সহজ কথাটা বুঝিস না? আর হটি জবাবে বলে, তোমার মাথাতেও ঘোড়ার ডিম পেড়েছে, তুমি কিছুই জানো না। ওদের এই দ্বন্দ্বের ভিতর দিয়েই দ্বন্দ্ব। মালতী খটির জলে পা ধুয়ে মাদুরের একান্তে বসে পড়ে। বলে, ঠাকুরপো, আপনি তো মহা পণ্ডিত, আমার একটা সমস্যার সমাধান করে দেবেন? কি সমস্যা? আমার জিত হলো না হার, জয় না পরাজয়? আর একটু বিস্তারিত করে বলুন। আমার এই ত্রিবেণীতে ফিরে যাওয়ার কথা বলছি। এই কয়েকদিন দুশ্চিন্তায় পাগল পাগল হয়ে উঠেছিলাম। মুক্তির কোনো আশা ছিল না, এমনকি আপনি জানেনই। একটা চরম সিদ্ধান্তের কথাও আমার মাথায় এসেছিল। তারপর হঠাৎ এলো এই সমাধান, সসম্মানে এই কারাগার থেকে মুক্তির সুযোগ। তবে তো জিতলেন আপনি, কিন্তু সব কিছু ছেড়ে যেতে আমার যে বুকটা টনটন করে উঠছে ঠাকুরপো। বিয়ের পর শ্বশুর বাড়ি যাওয়ার সুযোগ হয়নি। গিয়েছিলাম বলভদ্রের কারাগারে। সেখানে আমার অধিকার ছিল দাসী বাঁধিরও অধম, অথচ সোঁয়াই গায়ে এসে স্বাধীনতার স্বাদ পেয়েছিলাম। এ বাড়িতে গৃহিণীর মর্যাদা পেয়েছিলাম। মনে হয়েছিল এই ভিতরটা আমার, ওই পূজার ঘর, ওই পাকঘর, ওই তুলসী মঞ্চ, সব সব আমার। পেয়েছিলাম মামুনিকে, আর আপনার স্নেহ ভালোবাসা। এসব ছেড়ে যেতে আমার যে বুক ফেটে যাচ্ছে। তাই তো জানতে চাইছি, এ আমার জয় না পরাজয়? রূপেন্দ্র ম্লান হেসে বললেন, এটাই যে মেয়েদের নিয়তি পৌঁঠান, তাদের যে জয়ই পরাজয়, জিতলেও হারতে হয়, হারাতে হয়। ঠিক বুঝলাম না। তাহলে আপনাকে একটা গল্প বলি শুনুন। হঠাৎ উপাস থেকে উৎকর্ণ হয়ে উঠল রূপমঞ্জরি। বললে, আপনি কি এখন সোনামাকে একটা গল্প বলবেন বাবা? হ্যাঁ মামনি, তুমি শুনবে, চলে এসো এখানে। শুভপ্রসন্নর সম্পর্কটা তো ওর সঙ্গে কানের সঙ্গে মাথার। দুজনেই এসে মাদুরের ওপর টুমটুম হয়ে বসলো, পাশাপাশি ঘেঁষাঘেঁষি। রূপেন্দ্রনাথ শুরু করলেন তার কাহিনী। প্রায় সহস্রাব্দ পূর্বে আর্যাবর্তে ব্রাহ্মণ্য আর বৌদ্ধ ধর্মের একটা সংগ্রাম চলছিল। রূপমঞ্জরি বাধা দিয়ে বলে ওঠে, সহস্রাব্দ মানে 1000 বছর, আর সংগ্রাম মানে লড়াই, তাই না বাবা? রূপেন্দ্র ওর পিঠে একটা হাত রেখে বলেন, হ্যাঁ মামনি, তবে এখানে সংগ্রাম মানে লড়াই বা মারামারি কাটাকাটি নয়, মতবিরোধ।
ওর মনে পড়ে গেল উপাখ্যানের ভাষা বক্তার অধিকারে, কিন্তু তা নিয়ন্ত্রিত হওয়া উচিত শ্রোতার গ্রহণ ক্ষমতার সমতলে। তাই এবার সহজ ভাষায় কাহিনীটি বিবৃত করতে থাকেন সংক্ষেপে শঙ্কর বিজয়, শঙ্কর দিগ্বিজয় গ্রন্থ অবলম্বনে। প্রায় হাজার হাজার বছর আগে আর্যাবর্তের ধর্মজগতে ক্ষীণ হয়ে আসতে শুরু করেছে মহাযান বৌদ্ধ ধর্মের প্রভাব। ধীরে ধীরে মাথা তুলছে ব্রাহ্মণ্য ধর্মের বৈদিক কর্মকাণ্ড। পূর্ব মীমাংসা দর্শন এই মতের প্রধান প্রবক্তা তখন গৌড় মণ্ডলের আচার্য কুমারিল ভট্ট। বৌদ্ধ অর্হতদের সঙ্গে তর্কে জয়লাভের জন্য তিনি ছদ্মবেশে সমকালীন শ্রেষ্ঠ বৌদ্ধ অর্থাৎ আচার্য ধর্মকীর্তির নালন্দা সংঘারামে উপনীত হলেন। তাঁর শিষ্যত্ব গ্রহণ করে বৌদ্ধ ধর্মের অর্থনিহিত ভাব, বক্তব্য ও যুক্তিগুলি আয়ত্ত করে নিলেন। তারপর ফিরে আসেন হিন্দু ধর্মে, খণ্ডন করেন বৌদ্ধ ধর্মের পণ্ডিতদের মত। এই মহাপণ্ডিত কুমারিল ভট্ট যখন অশীতিপর বৃদ্ধ, তখন তাঁর অন্তরে উপস্থিত হল অনুশোচনা এবং তা থেকে নির্বেদ। তিনি কিছুতেই ভুলতে পারেন না যে ছলনার আশ্রয় তিনি তাঁর গুরুর কাছ থেকে বৌদ্ধ ধর্মের অন্তর্নিহিত তত্ত্ব এবং তার ছিদ্রগুলি শিখে এসেছিলেন। পণ্ডিত প্রবর স্থির করলেন এ পাপের প্রায়শ্চিত্ত করবেন তুষা নলে আত্মাহুতি দিয়ে। সেই মতো সব আয়োজন যখন সম্পূর্ণ, তখন গৌড় মণ্ডলে এসে হুঙ্কার ছাড়লেন এক যুবক, তরুণ বেদান্ত কেশরী অয়ম অহং ভো। তিনি বেদের কর্মকাণ্ডের উপর স্থাপিত পূর্ব মীমাংসার মতো খণ্ডন করে উত্তর মীমাংসার সনাতন ও সার্বভৌম অদ্বৈতবাদ আর্যাবর্তে প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। সেটি বৈদিক জ্ঞানকাণ্ডের উপর প্রতিষ্ঠিত। তাই তদানীন্তন শ্রেষ্ঠ মীমাংসক আচার্য কুমারিল ভট্টের আশ্রমে উপনীত হয়েছেন। তাঁকে পরাজিত করতে পারলেই তাঁর আর্যাবর্ত জয় সম্পূর্ণ হবে। তিনি দাক্ষিণাত্যের মহাপণ্ডিত যুগাবতার শঙ্করাচার্য। শঙ্করের অভিপ্রায় জ্ঞাত হয়ে কুমারিল বললেন, আপনি বড় বিলম্বে এসেছেন আচার্য শঙ্করদেব। আমি এখন প্রায়শ্চিত্ত করতে চলেছি, তবে আপনার উদ্দেশ্য ব্যর্থ হবে না। আপনি গঙ্গা তীরে নবদ্বীপ মহাধামে চলে যান। সেখানে নগর প্রান্তে অরণ্য আশ্রম আছেন আমার প্রিয় শিষ্য মীমাংসক মণ্ডন মিশ্র। তাঁকে তর্কে পরাস্ত করতে পারলেই আমি স্বীকার করে নেব যে আপনার গৌড় বিজয় সুসম্পন্ন। শঙ্কর বললেন, তথাস্তু, কিন্তু আমাদের বিচার সভার মধ্যস্থ বা বিচারক কে হবেন? কুমারিল বললেন, বিচারক হবেন মণ্ডন মিশ্রের বিদুষী সহধর্মিনী কল্যাণিয়া উভয় ভারতী। শঙ্কর কিছু বিচলিত, বললেন, মহিলা বিচারক তিনি কি? কুমারিল মধ্যপথেই বলে ওঠেন, তাকে অনুপযুক্তা মনে করলে আমি তাঁর নাম প্রস্তাবই করতাম না। তদ্ভিন্ন তাঁর নিরপেক্ষতাও সন্দেহাতীত। শঙ্কর স্বীকৃত হলেন। এলেন নবদ্বীপে। রাজসভায় বিচারের আয়োজন হল। এক পক্ষে মীমাংসক মণ্ডন মিশ্র, অপর পক্ষে অদ্বৈত বেদান্তের ধ্বজাধারী স্বয়ং আচার্য শঙ্কর। তর্কযুদ্ধের শর্ত হল এই রকম, শঙ্করদেব যদি পরাজিত হন তাহলে তাঁর সন্ন্যাস দণ্ডটি দ্বিখণ্ডিত করবেন, ভারতের 4 প্রান্তে 4টি অদ্বৈত বেদান্তের মঠ প্রতিষ্ঠার পরিকল্পনা পরিত্যাগ করবেন, আর যদি মণ্ডন মিশ্র পরাজিত হন তাহলে তিনি আচার্য শঙ্করের শিষ্যত্ব নিয়ে সন্ন্যাস গ্রহণ করবেন, আশ্রম ত্যাগ করে যাবেন চিরকালের জন্য। দীর্ঘকাল উভয় পক্ষের বিচার চলতে থাকে। সভাস্থ পণ্ডিত বর্গ স্তব্ধ। ক্রমে তর্কযুদ্ধের আলোচ্য তত্ত্বগুলি এত সূক্ষ্মাতি সূক্ষ্ম পর্যায়ে উপনীত হল যে সভাস্থ পণ্ডিত বর্গ তার নাগাল পেলেন না। শুধু মধ্যস্থ বিচারক উভয় ভারতী নিমিলিত নেত্রে কর্ণময়। দুপক্ষের বক্তব্যই তাঁর জ্ঞান সীমার পরিধি অতিক্রম করে যাচ্ছে না। এক সময় বিচার শেষ হল।
সভাস্থ সকল পণ্ডিত বুঝে উঠতে পারেন না কে জয়ী আর কে পরাজিত। উভয় প্রতিযোগী বিচারকের দিকে দৃকপাত করলেন। উভয় ভারতী স্পষ্ট ভাষে বলে ওঠেন, বিজয়ী হয়েছেন দাক্ষিণাত্যের মহাপণ্ডিত আচার্য শঙ্করদেব। তার নির্কলিতার্থ মণ্ডন মিশ্র তাঁর আশ্রম ত্যাগ করে উভয় ভারতীকে পরিত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করবেন। শঙ্করাচার্য গাত্রোত্থানের উদ্যোগ করতেই উভয় ভারতী বলে ওঠেন, আচার্যদেব, আপনার গৌড়মণ্ডল বিজয় কিন্তু এখনও সুসম্পন্ন হয়নি। আপনি আমাকেও তর্কে পরাস্ত করলে তবেই আপনার বঙ্গ বিজয় সমাপ্ত হবে। শঙ্করাচার্যের ভ্রুজগলে জাগল কুঞ্চন। বললেন, এ কেমন কথা? গৌড়মণ্ডলের শ্রেষ্ঠ পণ্ডিত আচার্য কুমারিল ভট্ট তো বলেছিলেন মণ্ডন মিশ্রই গৌড় অঞ্চলের একমাত্র প্রতিনিধি। তাঁকে পরাস্ত করলেই আমার গৌড় বিজয় সুসম্পন্ন। যথার্থ কথা, কিন্তু যে মুহূর্তে আপনি আমাকে মধ্যস্থ বা বিচারক পদে ব্রতী হতে আহ্বান জানালেন, সেই মুহূর্তেই তো আপনি পরোক্ষভাবে স্বীকার করে নিয়েছেন যে আপনার বিপক্ষ পণ্ডিতের সহধর্মিণী আরও উচ্চ মার্গের পণ্ডিতা। না হলে তিনি কেমন করে বিচারকের আসন অলঙ্কৃত করেন, তাই নয়? শঙ্করকে স্বীকার করতে হলো এ যুক্তি খণ্ডনের অতীত। বললেন, তথাস্তু, আপনাকেও আমি তর্কে পরাজিত করে আবার অদ্বৈত বেদান্ত ধর্মের প্রতিষ্ঠা করব, কিন্তু আবার কে হবেন বিচারক? আপনার সঙ্গে যে কয়েকজন অনুচর দাক্ষিণাত্য থেকে এসেছেন তাদের মধ্যে যে কোনো একজনকে স্বীকার করে নিতে আমি সম্মত। শঙ্করাচার্য তাঁর প্রধান শিষ্য পাদপদ্মকে মনোনীত করে বললেন, এবার বলুন, কোন শাস্ত্র বিষয়ে আমরা বিচার করব? উভয় ভারতী বললেন, আপনি আপনার মনোমতো বিষয়টি নির্বাচন করুন। শঙ্কর সবিনয় প্রত্যুত্তর করলেন, না মা, কোনো মহিলা তার্কিকের সঙ্গে আমি ইতিপূর্বে তর্ক সভায় যোগদান করিনি, ফলে এই সুযোগ আমি আপনাকেই প্রদান করতে ইচ্ছুক। আপনি আপনার মতো যে কোনো শাস্ত্র নিয়ে আমার সঙ্গে তর্কারম্ভ শুরু করুন, আমি তাতেই স্বীকৃত। উভয় ভারতী বললেন, আপনি যখন আমার উপরেই নির্বাচনের অধিকার দিলেন, আমি নারী এই দাক্ষিণ্য দেখিয়ে তখন আমি তা স্থির করছি। আমাদের আলোচ্য শাস্ত্র হবে মহামুনি বাৎসায়নের কামশাস্ত্র। মধুচক্রে লোষ্টপ্রাতে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো সভায় জাগল একটা মৃদু গুঞ্জন। সর্বনাশ! এ কি অবান্তর অশালীন কথা উচ্চারণ করলেন উভয় ভারতী। প্রকাশ্য রাজসভায় বাৎসায়নের কামশাস্ত্র! হাজার বছরের ব্যবধানে সেই চঞ্চলতা যেন অনুনাদিত হল রূপেন্দ্রনাথের 3টি শ্রোতার অন্তরে। প্রথমেই প্রশ্ন করল রূপমঞ্জরী, মাত্র 6 বৎসরের বালিকা, বাৎসায়নের কামশাস্ত্র কি বাবা? আরক্তিম নতনয়না একটু নড়ে চড়ে বসল, আর শুভপ্রসন্নের প্রতিক্রিয়া সর্বাধিক। সাহসে সে বহির্দ্বারের দিকে দৃকপাত করে বলে ওঠে, এই যে আমি এখানে যাই। মুহূর্তে সে উঠে দাঁড়ায়। হরি তার বস্ত্রাকর্ষণ করে বলে, কেউ তো ডাকেনি শুভদা, কই কে ডাকছে? শুভপ্রসন্ন সে কথায় কর্ণপাত করে না। ওর মুষ্টি আলগা করে দ্রুত পদক্ষেপে অন্তর্হিত হয়ে গেল 10 বৎসরের বালকটি। রূপমঞ্জরী বলে ওঠে, আস্ত পাগল, কেউ ডাকেনি, অথচ আপনি বরং গল্পটা শেষ করুন বাবা, আমি ওকে পরে বলে দেবো। আতঙ্ক তাড়িতা মালতী কোনো ক্রমে বলে, বড় তেষ্টা পেয়েছে মামনি, তুমি ও ঘর থেকে 1 ঘটি জল এনে দেবে? এক্ষুনি দিচ্ছি সোনামা, আপনি কিন্তু গল্পটা শেষ করবেন না বাবা। রূপমঞ্জরীর দৃষ্টির আড়াল হওয়া মাত্র মালতী ধমকে ওঠেন, আপনার কোনো কাণ্ডজ্ঞান নেই, ওসব কথা কি ওদের সামনে বলতে হয়? শুভদা ছুটে পালিয়ে বাঁচল, নিন তাড়াতাড়ি শেষটা বলে দিন। রূপেন্দ্র সকৌতুকে হেসে ওঠেন, বলে, তা কি পারি? মামনি কি বলে গেল শুনলেন না? ও ছেলে মানুষ, না বুঝে বলেছে, চট করে বাকিটা বলে দিন। রূপেন্দ্র নির্বাক,
কৌতুক হাস্যে সমুজ্জ্বল। রূপমঞ্জরি ফিরে এলো, জলের ঘটিটা নামিয়ে দিয়ে বলে, এবার বলুন বাদশায়নের কামশাস্ত্রে কি আছে? 6 বৎসরের বালিকা, কিন্তু অসাধারণ তার স্মৃতির শক্তি। অজ্ঞাত শব্দ দুটি তার জিজ্ঞাসু মস্তিষ্ক বিস্মারিত হয়নি। রূপেন্দ্র বুঝিয়ে বলেন, বাদশায়ন ছিলেন পুরাকালের মহাপণ্ডিত এক মুনি ঋষি। কামশাস্ত্র তাঁরই রচনা। সেটা কিন্তু কোনো চতুষ্পাঠীতে শেখানো হয় না। তাহলে পণ্ডিতেরা কি করে শেখেন? শুধু পণ্ডিত নয় মামনি, প্রত্যেকটি মানুষ, নর এবং নারী, সে শাস্ত্র শিখতে পারে, শেখেও। আকাশের 2জন দেবদেবী অনঙ্গদেব আর রতি, প্রত্যেককে সে শিক্ষা দেন, তার অক্ষর পরিচয় থাক বা না থাক। কেমন করে শেখান জানো? তাদের মনের মধ্যে প্রবেশ করে। ওরা দেবতা তো, তাই অনায়াসে সূক্ষ্ম শরীরে মানুষের মনের ভিতর প্রবেশ করতে পারেন। মনের ভিতর প্রবেশ করে কাম শাস্ত্র শিখিয়ে দেন। আমাকেও শেখাবেন? নিশ্চয়ই, যখন তোমার উপযুক্ত বয়স হবে। ছোটদের তিনি সে শিক্ষা দেন না। একটা বিশেষ বয়স না হলে কারুর সেই শিক্ষার অধিকার নেই। রূপমঞ্জরি তার কাকপুচ্ছ শোভিত ছোট্ট মাথাটি নেড়ে বললে, বুঝেছি। যেমন আপনি সেদিন শুভদাকে বললেন যে উপনয়নের পূর্বে গায়ত্রী মন্ত্র শেখা শাস্ত্র বিরুদ্ধ, তাই না বাবা? হ্যাঁ মা, অনেকটা সেই রকমই বটে। এবার উপাখ্যানের বাকি অংশটা শোনো। আচার্য শঙ্করদেব বললেন, আমাকে মার্জনা করবেন মা, আমি তো কামশাস্ত্রের কথা কিছু জানি না। আমি যে সংসারশ্রমে আদৌ প্রবেশ করিনি। ব্রহ্মচর্যাশ্রম সমাপ্ত হতেই আমি সরাসরি সন্ন্যাসাশ্রমে প্রবেশ করেছিলাম। উভয় ভারতী বললেন, সে সমস্যা আপনার। কোন হেতুতে কোনো শাস্ত্র আপনার অনধিত তা জানার কোনো কৌতূহল আমার নেই আচার্যদেব। কিন্তু আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে মহামুনি বাদশায়নের কামশাস্ত্র ভারতীয় জ্ঞানমার্গের একটি স্বীকৃত গ্রন্থ। তিনি জগৎ হিতায় সে শাস্ত্রটি রচনা করেন। গোত্রং নহ বর্ধতাম এই বৈদিক নির্দেশকে সার্থক করে তুলতে। সেজন্যেই হিন্দু ধর্মে চতুরাশ্রমের ব্যবস্থা। না মা, আমি চতুরাশ্রমকে বাধ্যতামূলক বলে স্বীকার করি না। শাস্ত্র বলেছেন, যদ হরেব বিরজিত তদ হরেব প্রবজ্জিত, অর্থাৎ মুমুক্ষুর অন্তরে যে মুহূর্তে মুক্তির ইচ্ছা জাগবে সেই মুহূর্তে সে প্রব্রজ্জা গ্রহণ করতে পারে। সন্ন্যাস ধর্ম গ্রহণ করো। সেটা আপনার ব্যক্তিগত অভিমত, অদ্বৈত বৈদান্তিকের মত। সেই মতাদর্শী প্রতিষ্ঠা করতে এসেছেন আপনি, তা কিন্তু এখনো প্রতিষ্ঠিত হয়নি। মানব সমাজের অবলুপ্তি যাতে না হয়, তাই আমরা মীমাংসকপন্থীরা বিশ্বাস করি ত্রিবর্ণিকের বেদে স্পষ্ট নির্দেশ আছে চতুরাশ্রমের পথেই প্রতিটি হিন্দুর জীবনযাপন বাধ্যতামূলক। ঋষি ঋষ্যশৃঙ্গ একটি ব্যতিক্রম, হয়তো আপনিও তাই হতে ইচ্ছুক। তা ব্যতিক্রম তো নিয়মেরই পরিচায়ক, কিন্তু গৌতম বুদ্ধ থেকে গুরু নানক, তুলসীদাসজি থেকে শ্রী চৈতন্যদেব চতুরাশ্রমকে স্বীকার করেছেন। আমার বক্তব্য তা নয় আচার্যদেব। আমার বক্তব্য, তর্কের প্রথম পর্যায়ে আপনি আমাকে নির্বাচনের সুযোগ দিয়েছেন স্বেচ্ছায়। আমি তা নির্বাচন করেছি, বাদশায়নের কামশাস্ত্র। এক্ষণে আপনারও সম্মুখে চতুর্মার্গ পথ উন্মুক্ত। 1, আমার নির্বাচিত বিষয় তর্কে অবতীর্ণ হওয়া। 2, আপনার প্রতিশ্রুতি প্রত্যাহার করে স্বীকার করা যে আপনি সর্বশাস্ত্রবিদ নন। 3, প্রমাণ করা যে বাদশাহের কামশাস্ত্র একটি স্বীকৃত শাস্ত্র নয়। 4, স্বেচ্ছায় পরাজয় স্বীকার করে নেওয়া। আমি আপনার শিষ্য বিচারক আচার্য পদ্মপাদ মহোদয়ের নির্দেশ প্রার্থনা করি। বিচারক তাঁর গুরুর বর্তমানে
উভয় ভারতীর প্রতিপক্ষের দিকে দৃকপাত করে বলেন, আপনার কি বক্তব্য পূর্বপক্ষ মহাশয়? শঙ্করদেব বলেন, আমি স্বীকার করছি বাৎসায়ন ঋষির কামশাস্ত্র হিন্দু ধর্মের একটি স্বীকৃত আবশ্যিক শাস্ত্র। ঘটনাচক্রে আমি সেই বিষয়ে অনবহিত। আরও স্বীকার করছি তর্কের বিষয়বস্তু আমি আমার প্রতিপক্ষকে নির্বাচন করার সুযোগ দিয়েছিলাম, এখন তা প্রত্যাহারও করতে পারি না। আবার বাধা পড়ল গল্পে। রূপমঞ্জরি সহসা প্রশ্ন করে বসে, একটা কথা বুঝতে পারলাম না বাবা, আচার্য শঙ্কর তো বালক নন, যুবা পুরুষ। আপনিই বলেছেন, তাহলে অনঙ্গদেব আর রতিতাকে কামশাস্ত্র শিখিয়ে দেননি কেন? আচার্য শঙ্কর যে তাঁর মনের দরজায় কুলুপির এঁটে রেখেছিলেন, অনঙ্গদেব আর রতিকে প্রবেশ করতেই দেননি ওর অন্তরে। ছাত্র না শিখতে চাইলে কেমন করে শেখাবেন তারা বলো? বুঝলাম, তারপর কি হলো বলুন। বিচারক তখন উভয় ভারতীর দিকে দৃকপাত করে বললেন, এই বিষয়ে আপনার আর কিছু বক্তব্য আছে? উভয় ভারতী বললেন, আছে। নিজের স্বীকৃতি মতে আচার্য শঙ্করের গৌড় বিজয় অসমাপ্ত, তবে এ আশ্রমের প্রধান ইতিপূর্বে পরাজিত, ফলে তিনি এই দণ্ডেই আশ্রম ত্যাগ করে যাবেন। শঙ্করাচার্যের শিষ্যত্ব গ্রহণ করে সন্ন্যাস গ্রহণ করবেন। আমার সমাধান, এক্ষেত্রে আপনার গৌড় বিজয় অসমাপ্ত থাকা সত্ত্বেও আপনি আর্যাবর্তের 4 প্রান্তে চতুরাশ্রম প্রতিষ্ঠা করতে পারবেন, কিন্তু আপনার এবং আপনার চতুরাশ্রমের মঠাধীশের অধিকার শুধুমাত্র 10 নামী সন্ন্যাসী সম্প্রদায়ের মধ্যেই সীমিত থাকবে। গৃহস্থের উপর, গার্হস্থ্য ধর্মাশ্রয়ের উপর কোনো অনুশাসন জানাবার অধিকার আপনাদের থাকবে না। মালতী বলে, তার মানে কি শঙ্করাচার্য গৌড় বিজয় করতে পারেননি? এ বিষয়ে 2টি মত আছে বৌঠান। শঙ্করাচার্যের শিষ্যরা বলেন, এরপর আচার্যদেব এক সদ্য মৃত রাজার দেহে সূক্ষ্ম শরীরে প্রবেশ করেন, তাকে পুনর্জীবিত করে রাজপ্রাসাদে প্রত্যাবর্তন করেন, মহিষীদের সঙ্গে সহবাস করে কাম শাস্ত্রে সুপণ্ডিত হয়ে ওঠেন, তারপর উভয় ভারতীর আশ্রমে প্রত্যাবর্তন করে তাকে কাম শাস্ত্র বিষয়ে তর্কে আহ্বান করেন। উভয় ভারতী উপলব্ধি করেন শঙ্কর ঈশ্বর প্রেরিত আচার্য ও যুগ মানব। তিনি পরাজয় স্বীকার করেন বিনা তর্কে। পরে তিনি যোগ বলে মরদেহ ত্যাগ করেন। কিন্তু আমি মনে করি এ কাহিনী পরবর্তীকালে মঠাধীশদের প্রক্ষিপ্ত রচনা, অর্থাৎ তাঁদের মনোমতো সমাধান। কেন তা মনে করেন ঠাকুরপো? কারণ আমার বিশ্বাস কোনো যুগাবতারই অলৌকিক কোনো কিছু করতে পারেন না, যতক্ষণ তাঁরা নরদেহধারী ধর্ম প্রচারক, তাঁরা মহামানব, তাঁরা সর্বজন শ্রদ্ধেয়, তাঁরা যুগাবতার। কিন্তু যতক্ষণ নরদেহধারী ততক্ষণ তাঁদের প্রাকৃতিক বিধান মেনে চলতে হবে। তাই আমি বিশ্বাস করি না গৌতম বুদ্ধ পদব্রজে নিরঞ্জনা নদী অতিক্রম করেছিলেন। নিরঞ্জন শব্দের অর্থ নির্মল, অকলঙ্ক এবং পরম ব্রহ্ম। লোকোত্তম বুদ্ধের জীবনীতে আদি সংকলক বলতে চেয়েছিলেন যে বুদ্ধদেব পরম ব্রহ্মের প্রসঙ্গ উত্থাপন না করেও চিত্তশুদ্ধি মাধ্যমে তাঁর অহিংসা ধর্মের মাধ্যমে নির্মল অকলঙ্ক জীবনযাপন করেছিলেন। কিন্তু পরবর্তী অহর্তেরা গল্প বানালেন যে বুদ্ধদেব পায়ে হেঁটে নিরঞ্জনা নামে এক নদী অতিক্রম করে যান। এক্ষেত্রেও তাই হয়েছে। শঙ্করাচার্যকে ওনার সূক্ষ্ম দেহে মৃত মহারাজের দেহে প্রবেশ করিয়েছেন, মহারাজকে পুনর্জীবিত করেছেন। রূপমঞ্জরি আবার প্রতিবাদ করে, একটা কথা বাবা, অনঙ্গদেব আর রতি তো সব মানুষের, মানে তারা একটু বড় হলে সূক্ষ্ম শরীরে তাদের মনের ভিতর প্রবেশ করতে পারেন, তাহলে শঙ্করাচার্যই বা মন্ত্র বলে তা পারবেন না কেন? যেহেতু অনঙ্গদেব আর রতি হচ্ছেন দেবদেবী, তারা মানুষ নন, আর আচার্য শঙ্করদেব নরদেহধারী যুগাবতার। বিজ্ঞের মতন মাথা নেড়ে ছোট্ট রূপমঞ্জরি বলে,
বুঝলাম। সে স্থান ত্যাগের পর রূপেন্দ্র বলেন, শিশুদের কৌতূহল কীভাবে মেটাতে হয় দেখলেন? ওদের বলতে নেই, এসব বড়দের কথা। আর তাই বলছিলাম বৌঠান, মেয়েদের ক্ষেত্রে অনেক সময় জয়ই পরাজয়। উভয় ভারতী দুবার বিজয়ী হলেন। প্রথমবার নিরপেক্ষতায় স্থিতধি থেকে, দ্বিতীয়বার কূট কৌশলে। অথচ তাঁর দাম্পত্য জীবন ছিন্ন ভিন্ন হয়ে গেল তাঁরই বিধানে। বিজয়নীর পুরস্কার তাঁর চিরবিরহের বেদনা। রাত 1 প্রহর অতিক্রান্ত। সোয়াই গ্রামে সেটা মধ্যরাত্রি, কারণ গ্রামবাসী সূর্যালোকে অভ্যস্ত। সূর্যোদয়ের পূর্বেই তারা কর্মব্যস্ত হয়ে ওঠে। সূর্যাস্ত হতে না হতেই শয্যাগ্রহণ। মামনি অঘরে ঘুমোচ্ছে। রূপেন্দ্রনাথের শয়নকক্ষে একটি ঘৃত প্রদীপ প্রজ্বলিত। গৃহস্বামী ধ্যানমগ্ন, বাচস্পতি শয্যা গ্রহণ করেছেন। মালতী তার জিনিসপত্র কী বা আছে তার, খান কতক ধান বেঁধে নিয়েছে একটি পুঁটুলিতে, তাতে একটি লালপাড় শান্তিপুরীও আছে। এটি দিয়েছেন তারা সুন্দরী। ও যখন তাকে বিদায় প্রণাম করতে যায়, তিনি মালতীর হাতে শাড়িটা দিয়ে বলেছিলেন, বিয়ে বাড়িতে খালি হাতে যেতে নেই রে, এটা নিয়ে যা, তোর বোনকে দিস। 3-4 বার উঁকি দিয়ে দেখে গেছে ঘৃত প্রদীপ আর গৃহস্বামী তখনও একে অপরের উপমান, দুজনেই নিবাত নিষ্কম্প। রূপেন্দ্র সেই একই ভঙ্গিতে ধ্যানমগ্ন, সমঙ্কায় শিরগ্রীব। নিঃশব্দেই 2-3 বার সে ফিরে গেছে, কিন্তু কাল প্রত্যুষে তাকে রওনা হতে হবে সূর্যোদয় মুহূর্তে। মাঝি মাল্লারা দিনে দিনেই নৌকা বাইতে চায়। কাল সকালে কর্মচঞ্চলতায় রূপেন্দ্রের সঙ্গে কথা বলার সুযোগ হবে না। মালতীর ইচ্ছা আজ রাত্রেই ঠাকুরপোর কাছ থেকে শেষ বিদায় নিয়ে যাওয়া। আর কেউ না জানলেও তাঁরা দুজন তো জানেন যে এই ওদের শেষ সাক্ষাৎ। আরও গিরি পিসিমা ব্যথি রেখে এ দুনিয়ায় শুধু ওরা দুজনেই জানেন মাত্র এই 2 মাসে এই দুজন একান্তবাসী নরনারীর মধ্যে গড়ে উঠেছে একটা অপ্রত্যাশিত স্নেহ, শ্রদ্ধা, সৌহার্দ্যের সম্পর্ক। কিন্তু সেটাও তো শেষ কথা নয়। শেষ কথাটা গিরি পিসিও জানেন না কী কারণে ওই সন্ন্যাসী প্রতিম মানুষটি ওকে মন্ত্র দীক্ষা দিতে অস্বীকৃত। অসীম আত্মিক শক্তিধর মহাপণ্ডিতটি সে কথা সম্মুখে স্বীকার করেছেন ওর মতো একটি অল্প শিক্ষিতা শ্যামাঙ্গিনীর কাছে। 4বার এসে দেখল রূপেন্দ্রনাথের ধ্যানভঙ্গ হয়েছে। তিনি শয্যাগ্রহণের উপক্রম করছেন। বাইরে ঘনান্ধকার। ঘৃত প্রদীপের স্বল্পালোকিত কক্ষে দেখা যায় মশারির ভিতর মামনি অঘোরে নিদ্রাগত। ঝিল্লির একটানা শব্দ, তাছাড়া চরাচর নিস্তব্ধ। দ্বার প্রান্ত থেকে মালতী ডাকল, ঠাকুরপো। একটু যেন চমকে উঠলেন, ঘুরে দাঁড়ালেন মুখোমুখি। তাঁর ঊর্ধ্বাঙ্গে দীর্ঘ উপবীত ব্যতীত কবাটবক্ষ অনাবৃত। খড়ম জোড়া খুলে রেখেছেন। বলেন, বৌঠান বলুন। কাল সকালে তো আর সময় হবে না, তাই শেষ বিদায়টা নিতে এসেছি। একটু যেন বিহ্বল হয়ে পড়লেন। বললেন, এই সব থেকে ভালো হলো বৌঠান। কাল থেকে অবশ্য মামনি 3য়বার মাতৃহীন হয়ে যাবে। কিন্তু উপায় কি? আমি কি মামনিকে সঙ্গে নিয়ে যেতে পারতাম না? কি লাভ? মাত্র 2 মাস আগেই তো সে ছিল ত্রিবেণীতে। তা ছিল, তবু বিয়ে বাড়ির হই হল্লা তার নিশ্চয়ই ভালো লাগতো। তা হয়তো লাগতো, কিন্তু কি কিন্তু? আপনি তো জানেন আচার্যদেব আমার ওপর রুষ্ট হয়েছেন। ওই যে মেহেরুন্নেসা সংক্রান্ত বিকৃত তথ্যে তিনি প্রভাবিত হয়েছেন। আপনি যে আমার ভদ্রাসনে থাকবেন এটা তিনি জানতেন, কিন্তু আপত্তি সেবারেও জানিয়েছিলেন। আমি তাতে বিচলিত হইনি।
কারণ সার্বভৌম দাদার ইচ্ছা ছিল না যে আপনি ওর সর্বতোভদ্রে আশ্রয় নেন। তখন আচার্যদেব দৃঢ়ভাবে আমাকে বাধা দিতে পারেননি। শুনতে হয়তো খারাপ লাগবে, বলতে আমারও লাগছে, কিন্তু সার্বভৌম দাদা যে নিদারুণ আঘাতটা করেছিলেন তার ক্ষত তখনও শুকোয়নি। আচার্যদেব মানসিকভাবে সে সময় কিছুটা বিচলিত ছিলেন, তাই আপনাকে শেষ পর্যন্ত অনুমতি দিয়েছিলেন। তার সঙ্গে মামুনি ত্রিবেণী যাবার কি সম্পর্ক? সে কথাই বলছি। উনি মুখে না বললেও মনে মনে আমার উপর প্রচণ্ড ক্রুদ্ধ হয়েছিলেন, কারণ সার্বভৌমদার সেই ব্রাহ্মী হরফে লেখা তিরস্কার পত্রটির পাঠোদ্ধার করেছিলাম আমরা 3 জন, লেখক স্বয়ং আচার্যদেব আর আমি। ঘনশ্যামদার উপর প্রতিশোধ নেওয়া যাবে না, সে ওর অসীম ক্ষমতার বাইরে, কিন্তু আমাকে তাই তিনি ক্ষমা করতে পারেননি। ভবতারণ গঙ্গোপাধ্যায় ওকে প্রকাশ্যে অপমান করেছিলেন, তাই প্রতিশোধ নিতে উনি মামুনিকে ওর কবজা থেকে ছিনিয়ে নিলেন। আজও ঠিক তেমনি তাঁর ইচ্ছার বিরুদ্ধে আপনাকে সঙ্গায় নিয়ে আসায় তিনি আমার উপর ক্ষুব্ধই হয়েছিলেন, তাই এই শাস্তি বিধান। আবার একই প্রশ্ন করছি ঠাকুরপো, তার সঙ্গে মামুনির কি আশ্চর্য, বুঝলেন না? আপনাকে ফিরিয়ে নিয়ে যাওয়া তো আমার প্রথম পাপের শাস্তি, স্ত্রী শিক্ষা বিস্তারের অশাস্ত্রীয় প্রয়াসের শাস্তি। কিন্তু তাঁর চতুষ্পাঠীর প্রাক্তন ছাত্রটি যে জবরের সঙ্গে প্রেমাসক্ত, তার শাস্তি হলো কই? মামুনিকে কবজার ভিতর পেয়ে যদি তিনি নতুন নিদান হাঁকেন, না, এখন থেকে হটি তার পাতানো দাদুর ভদ্রাসনেই থাকবে। রূপেন্দ্রনাথ যেহেতু কুলীন ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও আচার্যদেবের নির্দেশ মতো দ্বিতীয়বার বিবাহে অস্বীকৃত, তাই মাতৃহীন সংসারে মামুনিকে ফেলে রাখা চলবে না। আমার হিম্মত হবে তখন দ্বিতীয়বার কন্যাটিকে উদ্ধার করে আনার। মালতী স্তম্ভিত হয়ে গেল, একটু অধবদনে কি যেন চিন্তা করে, শেষে স্বীকার করে, আমি এভাবে ভেবে দেখিনি ঠাকুরপো। হয়তো কেন, নিশ্চিতই আপনি ঠিক, মামুনিকে ত্রিবেণীতে নিয়ে যাওয়া উচিত হবে না। এবার শয্যা গ্রহণ করতে যান, কাল খুব প্রত্যুষে উঠতে হবে তো। হঠাৎ কি যেন হলো মালতীর। এভাবে মামুলি বিদায় পর্বটা তার শেষ হওয়া যেন তার সইল না। বলে, আমার একটি অনুরোধ রাখবেন ঠাকুরপো, একটি ভিক্ষা। অনুরোধ? ভিক্ষা? কি? সেটা কিন্তু অশাস্ত্রীয়, তা শাস্ত্র তো আপনি মানেন না। রূপেন্দ্রনাথের মনে পড়ে গেল মহাভারতের কর্ণকুন্তী সংবাদের কথা। অর্জুনের সঙ্গে দ্বৈরথ সমরের ঠিক পূর্বে মাতা কুন্তী এসে তাঁর জ্যেষ্ঠ পুত্র দাতা কর্ণের কর্ণমূলে এমনই একটা কথা বলেছিলেন বটে। একটি অনুরোধ পেশ করেছিলেন, চেয়েছিলেন একটি ভিক্ষা। বললেন, শাস্ত্রমতে অদেয় হলেও যা চাইছেন তা দিতে আমি স্বীকৃত, যদি তা আমার বিবেক নির্দেশের পরিপন্থী না হয়। বলুন। আমি সম্পর্কে আপনার বউঠান, কিন্তু কোনোদিন আপনাকে আমার পায়ে হাত দিতে দিইনি। কেন দিইনি তা আপনি জানেন। তেমনি আপনি আমাকে কেন মন্ত্র দীক্ষা দিতে পারেননি তা আমরা দুজনেই শুধু জানি। বিদায়কালে আমার ভিক্ষা, আপনার শ্রীচরণে আমি এটি প্রণাম করে যাব, আপনি কি গ্রহণ করবেন? রূপেন্দ্র বললেন, মানুষের অন্তর্লীন সব হৃদয়বৃত্তিকে শাস্ত্রীয় বিধানে গণ্ডিবদ্ধ করা যায় না, বিশেষ যে আচরণে সমাজের কোনো অমঙ্গল নেই। তোমার শেষ মনোবাসনায় আমি বাধা দেব না মালতী, তোমার প্রণাম গ্রহণে আমি স্বীকৃত। মালতী ওর সম্মুখে নতজানু হয়ে বসে, তার থান শাড়িটা গলায় জড়িয়ে নিয়ে মাথাটা নামিয়ে দিল দণ্ডায়মান রূপেন্দ্রনাথের যুগল চরণে। ওর খোলা চুলে ঢেকে গেল ব্রাহ্মণের চরণদ্বয়। কিন্তু ঠিক তখনই উচ্ছ্বসিত অন্তরের আবেগে মালতী কান্নায় একেবারে ভেঙে পড়ল। রূপেন্দ্র বললেন,
স্থির হও মালতী, ওঠো, উঠে দাঁড়াও। মালতী অবাধ্য হল, দুটি বাহু পাশে নিবিড় করে জড়িয়ে ধরল ওর দুটি চরণ। এবারে আর অভ্যস্ত মন্ত্রোচ্চারণ করতে পারলেন না। ওং নমো নারায়ণায়। নত হয়ে দৃঢ় মুষ্টিতে ধরলেন মালতীর দুই অনাবৃত বাহুমূল। মালতী উঠে দাঁড়াল। ঘৃত প্রদীপের স্তিমিতালোক দণ্ডায়মান দুটি বিদায়কামী নরনারীর দেহে লুটিয়ে পড়ল। মালতীর নয়নদয়ে মুদ্রিত, চোখের কোণ দিয়ে নেমেছে জলের ধারা। রূপেন্দ্র সংযম হারাননি, কিন্তু তার মস্তিষ্কের কোন গোপন রন্ধ্রকোষে হঠাৎ ভেসে এলো এক ত্রিকালজ্ঞ মহাপুরুষের দুরাগত ভর্ৎসনা। क्या रे, तू পিতামহ ভীষ্ম তো নেই হো? মালতী তার আনন্দ লোক থেকে চিরকালের জন্য বিদায় নিতে এসেছে। তার অন্তরের আকুতিকে সে বাংময় করতে চেয়েছে একটি শ্রদ্ধা নম্র প্রণামের মাধ্যমে। সেটি তিনি গ্রহণ করেছেন, কিন্তু এই ভাগ্যতাড়িতা সামান্যার প্রেমের মর্যাদা, সেটা কি উপেক্ষিতই থেকে যাবে? এবার অসংকোচে ওকে টেনে নিলেন ওর অনাবৃত কবাট বক্ষে। মালতীর নিমিলিত ডাগর দুটি চোখ চরম বিস্ময়ে বিস্ফারিত। এ যে অঘটন, এ যে কল্পনাতীত, এ কি হতে চলেছে? জিতেন্দ্রীয় রূপেন্দ্রনাথ পরমুহূর্তে তার বিস্ফারিত দুটি চোখ সুখাবেশে পুনরায় নিমিলিত হয়ে গেল। রূপেন্দ্রনাথ চুম্বন করলেন ওই উপেক্ষিতা মন্দভাগিনীর অশ্রু আর্দ্র অধরষ্ঠ। মালতী শিউরে উঠল না। অনাঘ্রাতা কুমারী কন্যা সে নয়, এ আস্বাদনে সে অভ্যস্তা। কিন্তু কার কাছ থেকে পেল ও সেই নরম স্পর্শের চরম পুলকে? পরম আনন্দে সে যেন অবশ হয়ে গেল। ধীরে ধীরে রূপেন্দ্রর বাহুপাশ থেকে নিজেকে মুক্ত করে শান্ত চরণে এগিয়ে গেল নিষ্ক্রমণ দ্বারের দিকে, কোনো কথা না বলে। মালতী দূর দ্বার প্রান্তে আবার ঘুরে দাঁড়ায় সে, বলে না, আর না, যা পেয়েছি তা আমার কাছে অমূল্য সম্পদ, এর বেশি আমার সহ্য হবে না, আর ডেকো না আমাকে। সে কথা বলছি না মালতী, এবারে আমার একটা অনুরোধ তুমি রাখবে? আমারও যে একটা ভিক্ষা আছে। কেমন যেন বিহ্বল হয়ে পড়ে মালতী। রূপেন্দ্রনাথ ভেষকাচার্য তার মতো সামান্যার দ্বারে অর্থী ভিক্ষা চাইছেন তিনি, তার কাছে। কণ্ঠে ওর স্বর ফুটল না। অবাক বিস্ময়ে তার ডাগর দুটি চোখ মেলে রূপেন্দ্রনাথের মুখে তাকায়। সে দৃষ্টি সপ্রশ্ন, সে দৃষ্টি বাংময়। বিদায় বেলায় তোমাকে যা দেবার দিয়েছি, কিন্তু আমার আর এক অতিথিকে, তাকে যে কিছুই দিতে পারলাম না। খালি হাতে সে যে আজ ফিরে যাচ্ছে। আবেশের ঘোর এখনো কাটেনি। প্রাপ্তির আনন্দে বোধ করি সে এখনো তন্ময়, তাই বুঝে উঠতে পারে না উনি কি বলছেন, কার কথা বলছেন। তোমার অজাত সন্তানের নামকরণটুকু আমি করে দেব। সে যদি মামনির ছোট্ট বোনটি হয়ে
দুনিয়াদারি করতে আসে তবে তার নাম দিও শ্যামা মালতী। আর যদি ভাই হয়ে আসে তবে তার নাম হবে আত্মদ্বীপ। আত্মদ্বীপ? হ্যাঁ মালতী, শেষ বিদায়কালে কবি ভারতচন্দ্র রায়গুণাকরও এই অনুরোধটি করেছিলেন আমাকে, কিন্তু আত্মদ্বীপ সেবারে আসেনি। যদি এবারে আসে তবে তাকে ওই নামে ডেকো। মালতী এতক্ষণে সহজ হয়েছে, স্বাভাবিক হয়েছে। কেন হবে না? তার নারীত্ব, তার একান্ত গোপন প্রেমকে তো ওই বজ্রকঠিন পণ্ডিতটি স্বীকৃতি দিয়েছেন। তবে আর সংকোচ কিসের? বলল, তাই হবে। তোমার দেওয়া নামে তাকে যতবার ডাকব ততবারই মনে পড়ে যাবে তোমার কথা। আর এই শেষ বিদায়ের মুহূর্তে যে আশাতীত প্রাপ্তি আঁচলের খুঁটে বেঁধে নিয়ে যাচ্ছি তার স্মৃতি। কিন্তু তুমি তো ওটা সঠিক বললে না গো। তোমার বন্ধুর অজাত অতিথিকেও তুমি দিয়েছ কিছু সামান্য সম্পদ। দিয়েছি আমি সামান্য সম্পদ? কি সেটা? ওর ছোট্ট জীবন। আত্মঘাতিনী রাক্ষসী মায়ের আক্রমণ থেকে তাকে রক্ষা করেছ তোমার নিরঞ্জন ভালোবাসায়। আজ এ পর্যন্তই রইল। নমস্কার।